দেশের বিভিন্ন শহরে প্রায় কিছু নতুন নতুন মানুষ আসে যারা নিজেদেরকে খুঁজে পেতে চায়, নিজেকে আবিষ্কার করতে চায় এবং নিজের সক্ষমতা জানতে চায় এবং সেই অনুযায়ী শহরে চলার জন্য চেষ্টা করে এবং এটা খুঁজতে খুঁজতে দেখা যায় যে অনেকে নিজেদেরকে নতুন করে আবিষ্কার করতে পারে এবং এর সাথে সাথে তারা মানুষের সাথে মেশার ফলে কিছু মানুষের সাথে সম্পর্ক গড়ায় এবং সেটা একসময় ভালোবাসাতেও পরিণত হয়। এইরকম নিজেকে খুঁজে পাওয়ার গল্প এবং এর সাথে সাথে প্রেমও পেয়ে যাওয়ার গল্প হচ্ছে দো দেওয়ানি শাহর মে সিনেমাটা। তাহলে আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো সিদ্ধান্ত চতুর্বেদী এবং মৃণাল ঠাকুর অভিনীত সিনেমা দু দেওয়ানি শাহর মে সিনেমা নিয়ে। সিনেমাটা আসলে কেমন হয়েছে এবং সিনেমার কয়েকটা ভালো মন্দ সাইড নিয়ে কথা বলবো। আর এই সিনেমা দেখার সময় আমাদের কিরকম ফিল হয় বা সিনেমা দেখার পরে কিরকম ফিল হয় সেই ব্যাপারটা নিয়ে আমি আমার অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করবো। শুরুতে আমি যদি বলি সিনেমাটা কেমন হয়েছে তাহলে বলবো, আমি দর্শক হিসেবে এটাকে বলবো এটা একটা অ্যাভারেজ মানের সিনেমা। যদি এই সিনেমাতে একটা ভালো কিছু পয়েন্ট আমাদের সামনে তুলে ধরেছেন হিউমার রস এবং রোমান্টিক ভাইবের মাধ্যমে। এই সিনেমার প্লটটা হচ্ছে মুম্বাই শহরে দুইজন নতুন মানুষের নিজেকে খুঁজে পাওয়ার গল্প। তারা দুজন মানুষ তো বুঝতেই পারছে যে সিদ্ধান্ত চতুর্বেদী এবং মৃণাল ঠাকুর, তারা দুইজনেই জব করে, কিন্তু তারা আসলে নিজেকে খুঁজে পেতে যায় যে তারা আসলে প্রকৃতপক্ষে কিরকম এবং সেটা প্রকৃতপক্ষে ভালো মন্দ যেটাই হোক তারা যেন নিজেকে বুঝতে পারে যে আমি ওই রকম আসলে, অথবা আমার ভেতরের মধ্যে এরকম সক্ষমতা আছে বা শক্তি আছে এবং আমি চাই এই জিনিস করতে। এবং এটা করতে গিয়ে তারা প্রেমে পড়ে এবং তারা প্রেমে পড়ার পর তার নিজেদেরকে কিভাবে গোছায় অথবা একজন আরেকজনের সাথে কিভাবে উপস্থাপন করে এবং সেটা এক পর্যায়ে তাদের প্রেমে পরিণত হয়ে তাদের নিজেদেরকে আবিষ্কার করার জন্য কিরকম সহায়তা করে, এই ব্যাপারটার উপর বেশ করে তৈরি করা হয়েছে সিনেমা। আর এটার জন্য বেশ কিছু চরিত্র রয়েছে, তবে প্রধান দুই চরিত্র সিদ্ধান্ত চতুর্বেদী এবং মৃণাল ঠাকুর, এছাড়া বেশ কিছু পার্শ্ব চরিত্র রয়েছে। তো আমি সিনেমার এই দুইটা চরিত্র নিয়ে কথা বলবো। এই দুইটা চরিত্র হচ্ছে এরকম যারা শৈশব কৈশোরে কিছু ব্যাপার স্যাপারের কারণে তারা কিছু ট্রমায় পড়ে গিয়েছিল এবং সেটা তারা এখনো বহন করছে। যেমন সিদ্ধান্ত চতুর্বেদী, সে শৈশবের কিছু ঘটনার কারণে লো কনফিডেন্সের একজন লোক হয়ে গিয়েছে, যে বিভিন্ন সুযোগ আসার পরেও সে নিজেকে উপস্থাপন করতে পারতেছে না বা উপস্থাপন করতে পারলে নিজের আরো ইমপ্রুভমেন্ট করতে পারবে, তার কেরিয়ার আরো ডেভেলপ করতে পারবে। এগুলো জানার পরেও দেখা যাচ্ছে সে কনফিডেন্সের অভাবে সে তার কেরিয়ার গ্রোথ করতে পারতেছে না, এরকম একটা ক্যারেক্টার। এবং সেই ক্যারেক্টার যখন প্রেমে পড়ে তখন দেখা যায় সে ঠিকঠাক ভাবে মৃণাল ঠাকুরের সামনে নিজেকে উপস্থাপন করতে পারতেছে না, যে কারণে তার ক্যারেক্টারটা নরম সুরে কথা বলা মানুষের মতন ক্যারেক্টার হয়ে গেছে। অন্যদিকে মৃণাল ঠাকুর হচ্ছে খুব কনফিডেন্স ওয়ালা মানুষ, যার মধ্যে কনফিডেন্সের মাঝে মাঝে ওভার কনফিডেন্সও হয়ে যায় এবং সেটার জন্য সে মাঝে মাঝে ভুলও করে। সে যখন শৈশবে ছিল এবং কৈশোরে ছিল তখন অন্য মানুষের দ্বারা সে জাজমেন্টালের শিকার হয়। সেই কারণে সেও কি যখন সিদ্ধান্ত চতুর্বেদীর সাথে মিলে বা মিট করে তখন সেও চায় যায় অন্যদেরকে সে জাজ করতে, তার ওভার কনফিডেন্সের মাধ্যমে অন্যদেরকে বিচার করতে। এবং সে চাকরির ক্ষেত্রেও এই ব্যাপারটা করে যে তার বসদেরকে সে জাজমেন্টালের মাধ্যমে দেখা শুরু করে। কিন্তু এই দুইটা চরিত্র একসাথে হওয়া এবং তারা একজনের আরেকজনের সাথে ইমপ্রেস করা অথবা জাজমেন্টাল হওয়া, এই ব্যাপারগুলা হালকা রোমান্টিক ভাইবের মাধ্যমে দেখানো হয়েছে। তো যে কারণে দেখা যায় যে আমরা সিনেমাতে যখন তাদের এই রোমান্টিক ব্যাপারগুলা দেখি আমরা এনজয় করি, মনে হচ্ছে যে ভালো উপস্থাপনা দিচ্ছে। নর্মাল প্রেক্ষাপট বা নর্মাল প্লটেই আমরা হালকা রোমান্টিক মোডের একটা ভালো সিনেমা দেখছি এরকম মনে হচ্ছে। তো সিনেমাটা আমি এভারেজ বললাম, খুব ভালো বললাম না কেন, সেই ব্যাপারে নিয়ে যদি আমি কথা বলি তাহলে বলবো যে সিনেমার নেগেটিভ সাইড গুলো একটু খেয়াল করুন। নেগেটিভ সাইড হচ্ছে এই সিনেমাতে যে দুইটা ক্যারেক্টার, যাদের একজন হচ্ছে লো কনফিডেন্সের আর একজন হচ্ছে কনফিডেন্স ওয়ালা অথবা কখনো কখনো ওভার কনফিডেন্স, তারা যখন একসাথে মিট করছে এবং তারা একজনের বাসায় আরেকজন যাচ্ছে, একসাথে তারা চা কফি খাচ্ছে, আড্ডা দিচ্ছে, সেটা পর্যন্ত ঠিক আছে। কিন্তু তারা যখন ফ্যামিলিতে না জানিয়ে এটা একটু বেশি করতে চেয়েছিল বা একটু পরে পরে তারা ওই ইন্টিমেসি করার মতন মুডে চলে যায়, যদিও করে না, এইটা কি তাদের ক্যারেক্টার সাথে আমার কাছে মনে হয়েছে এতটা যায় না, আরো কম যায়। এরকম তারা জাস্ট কথাবার্তার মধ্যে থাকলেই আর ওই রকম মুডে বারবার চলে যাওয়াটা, এটা আসলে কি আমার কাছে তেমন ভালো মনে হয় না তাদের ক্যারেক্টার অনুযায়ী। আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখেন, নেগেটিভ ব্যাপার আপনি যত রোমান্টিক ভাবে দেখান অথবা ফ্যান্টাসি আকারে দেখেন সেটা কিন্তু নেগেটিভ। এই সিনেমাতে এই যে তারা এরকম কথা বলা বা মিট করার মধ্যে সীমাবদ্ধ থাকার পরে এক পর্যায়ে বিয়ের জন্য তারা রাজি হয় এবং এঙ্গেজমেন্টও করে, তখন তারা বিয়ে করে তারপরে বাকিটা করবে, যেহেতু তারা এতদিন কিছু করে নাই বা অন্য সিনেমার মতন জাস্ট প্রেম হয়েছে আর ইন্টিমেসি করা শুরু করেছে এরকম হয় নাই, যেহেতু তাদের ক্যারেক্টার অনুযায়ী বা সিনেমার প্লট অনুযায়ী। সুতরাং তারা তো যা করার সবগুলো বিয়ের পরে করতে পারতো, কিন্তু এটা না করে সিনেমাতে দেখা যাচ্ছে কি তারা এঙ্গেজমেন্ট হওয়ার পরে ফ্যামিলির সম্মতিতে তারা হানিমুনের মতন
চলে গিয়েছে হানিমুন করার জন্য। এটা কিন্তু দেখতে নরমাল লাগলেও বা দেখার সময় আমরা এনজয় করলেও ব্যাপারটা কিন্তু নেগেটিভ। কেন? কারণ হচ্ছে অধিকাংশ সময় দেখা যায় যারা এরকম বিয়ের আগে হানিমুন পিরিয়ড এর মতন সময় পার করে ফেলে তাদের অধিকাংশই পরবর্তীতে আর বিয়ে করে না। আর বাংলাদেশের ক্ষেত্রে তো এরকম অনেক দেখা যায় যে তারা হানিমুন পিরিয়ড শেষ করে ফেলেছে এবং পরবর্তীতে বিয়ে না করলে তখন বিভিন্ন নিউজে খবর আসে বা বিভিন্ন মামলা হয়ে যায়, তারা বিয়ের প্রলোভন দেখিয়ে দর্শন করে যায়, এরকম মামলা হয়। এগুলো হচ্ছে এই ব্যাপারগুলোর কারণে। আর এইটা যদি সিনেমাতে আরো বেশি দেখানো হয় তখন দেখা যায় যে যারা আমরা ইন্ডিয়ার বাইরে বাংলাদেশে আছি কিন্তু আমরাও তো সিনেমাটা দেখতেছি, আমাদের মধ্যেও কি বা আমাদের এই জেনারেশন যারা নতুন করে দেখতেছে অথবা এখনো বিয়ে করে না তারা এরকম এগুলা স্বাভাবিক মনে করে। আর সিনেমাতে যখন দেখা যায় যে এগুলা ফ্যামিলি সম্মতিতে তারা করছে তখন মনে হয় কি যে আরে এগুলো তো আমাদের আশপাশে সমাজে করতেছে, তাহলে আমাকে দিবে না কেন? এই ব্যাপারগুলো কি নেগেটিভ হয়ে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে সিদ্ধান্ত চতুর্বেদীর এই কনফিডেন্স লো হওয়াটা, এটার যে কারণ হিসেবে আমরা একটা তার শৈশবের ঘটনা শুনি, এফেক্টেবল মনে হয়েছে দর্শক হিসেবে আমাদের কাছে। কিন্তু যদি আপনি মৃণাল ঠাকুরের কথা দেখেন তখন মনে হবে যে সেটা আসলে এতটা যৌক্তিক মনে হয় নাই। যেই কারণে আমার কাছে মনে হয় মৃণাল ঠাকুরের ক্যারেক্টারের যে শৈশবের কাহিনী দেখানোটা, যে কারণে তার কনফিডেন্স লেভেলের এই অবস্থা বা সে মানুষকে জাজমেন্টাল হয়ে যায়, এই ব্যাপারগুলো কি আরেকটু যৌক্তিক উপস্থাপনা দিলে আরেকটু বেটার হতো। তো সব মিলিয়ে বলা যায় যে এটা একটা এভারেজ মানের সিনেমা, একবার দেখার মতন সিনেমা। জাস্ট যারা হালকা রোমান্টিক মুডের সিনেমা দেখতে পছন্দ করেন এবং সেগুলোর সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট টপিকও থাকবে সেই সিনেমাতে, এরকম গল্প যারা পছন্দ করেন তাদের জন্য অন্যতম একটা একবার দেখার মতন একটা এভারেজ সিনেমা হচ্ছে দুধ দেওয়ানে শহর মে। এই ছিল আমার কথা। আর আপনারা আমার সাথে যদি এগ্রি বা ডিসএগ্রি করেন সেটা কমেন্টে জানাতে পারেন এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।